নুরুল হক নূরের সাথে আলাপ আলোচনা বা বোঝাপড়া আমার সবসময় ছিল, এখনো আছে। আগেও যে ধরনের সম্পর্ক ছিল, এখনো সে ধরনের সম্পর্ক আছে। তাহলে আপনি বলেন যে আমি যে এখন বিএনপিতে আছি আর নুরুল হক নূর বিএনপি সরকারের মন্ত্রী। আ তো এক্ষেত্রে আমাদের ভিতরে কোনো টানাপোড়েন, বক্তব্য, পাল্টা বক্তব্য আপনি কোথাও দেখেছেন? সেটা আমি নাই। বিএনপির হয়ে নির্বাচন করেছি। এটা নুরুল হক নূর, হাসান আল মামুন, তারা যেহেতু সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের সাথে আলোচনার মাধ্যমেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু আমাদের এলাকা সেখানে আসলে যে রাজনৈতিক বাস্তবতা, যেটা আপনি পরবর্তীতে দেখেছেন, অনেকে বিএনপির অনেকে যেটি করেছে, যে আরো ২-১ টি গ্রুপের তারা আসলে কাফনের কাপড় পরে মিছিল পর্যন্ত করেছে। হ্যাঁ, যেটা ওই ঝিনাইদহের বাস্তবতা আমি কালীগঞ্জে। জি, ঝিনাইদহের ওই কালীগঞ্জে। বাস্তবতা আমি জানতাম যে আমি যদি আসলে ট্রাক প্রতীকে ইলেকশন করি, আমি ধানের শেষে ইলেকশন করছি তাই এই অবস্থা। ওই এলাকার বাস্তবতা, এটা আমাকে মেনে নিতে হয়েছে। আমি অনেকের সাথে কথা বলেছি যে আমার করণীয় কি? মাঠ পর্যায়ে আমি সার্ভে করিয়েছি। ওই সময় যারা গণ অধিকার হুম, পরিষদের হুম, নেতা ছিল, তাদের সাথে। তারাও তো আমার সাথে পরবর্তীতে হুম, নির্বাচনে কাজ করেছে, ঝিনাইদহ জেলার যারা ছিল। তো সবাই আমাকে বলেছে যে এখানে আসলে যদি বিএনপির সাথে জোট আমরা করি, হুম। সেক্ষেত্রে অবশ্যই ধানের শীষে নির্বাচন করা দরকার। এখন আরপিও আপনার যেভাবে সংশোধন করা হলো, আগে রাইট। কিন্তু আপনার জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ ছিল। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের বলা যায় যে পলিসি তারা নিল জামাত এবং এনসির পরামর্শে, যাতে করে বিএনপির সাথে কেউ জোটে না থাকে। বিএনপিকে একা করার জন্য তারা একটা পলিসি নিল যে জোটের প্রতীকে নির্বাচন করা যাবে না। এবং আরেকটা এর কারণ ছিল, এর পিছনের কারণটা এরকম, যেখানে আসলে ধানের শীষের বাইরে অন্য প্রতীকে বিএনপি মনে করেন যে ৫০ টি আসন ছাড় দিল। তো সেখানে জামাত ইসলাম বেশি গুরুত্ব দিবে, যাতে করে যারা বিএনপি জোটের প্রার্থী হয় অন্য হুম, হুম, প্রতীকে হুম। দাঁড়ায়, তারা যাতে হেরে যায়। এবং সে ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। আপনি দেখেন যে আ আ একটি ইসলামিক দলের ৪ জনকে বিএনপি আসন ছেড়েছিল। তাদের প্রতীকে তারা নির্বাচন করল। ৪ টি আসনই কিন্তু বিএনপি হারিয়েছে। এবং সেখানে কিন্তু জামাত ইসলাম ব্যাপকভাবে গুরুত্ব দিয়েছে। ঠিক আমার আসলে যে ঘটনা ঘটলো, সেখানে যেহেতু আমি তো ঝিনাইদহ ২ এ প্রস্তুতি নিয়েছিলাম। আমাকে দল সিদ্ধান্ত নিয়ে ৪ এ পাঠালো। আপনার বাড়ি তো হ্যাঁ, আমার ২ বাসা ২ এর মধ্যে। তো ২ এর মধ্যে বলতে সদরে, আসলে সদরটা ২ ভাগে বিভক্ত। সদরের একটা অংশ আর হরিণাকুণ্ড উপজেলা মিলে ঝিনাইদহ ২, আর সদরের আরেকটা অংশ এবং কালীগঞ্জ। আপনার কালীগঞ্জ মিলে ঝিনাইদহ ৪। আচ্ছা, তার মানে আমি সদরে। মানে আমি আসলে মাঝখানে। আমি ৪ বুঝতে এও যেতে পারছি। পারবো, ২ এও যেতে পারবো। তো যাই হোক, আমি যেহেতু ২ এ প্রস্তুতি নিয়েছিলাম, তো ৪ এর যারা বিএনপির মানে মনোনয়ন প্রত্যাশী ছিল, তারা তো এইভাবে আসলে বিদ্রোহী প্রার্থী হলো। এবং এলাকা আমার যেন নতুন ছিল। আমি মাত্র কয়েকদিন মাত্র নির্বাচন করার সুযোগ পেয়েছি। তাও তো মানে যারা ১৮ সালে নমিনেশন পেয়েছিল, তারা তো বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। আপনার সবশেষ পদবি কি ছিল গণ অধিকার আমি পরিষদে? গণ অধিকার পরিষদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। নির্বাচিত সাধারণ সম্পাদক। ভোটের এটা মাধ্যমে এটা হচ্ছে নির্বাচিত হয়েছিলাম। নূর যে ইয়াতে ছিল। না, বিভক্ত তো ছিল না। পরে তো আমরা এক হয়ে যাই না? কয়েকজন তো ওইদিকে ছিল। কিন্তু তারা আ পরবর্তীতে ফারুক সহ তো সবাই আবার ব্যাক রেজা করে। কিবরিয়া এখন। রাজা কিবরিয়া তো এখন বিএনপিতে আছেন। ঠিক যেভাবে আমিও বিএনপিতে আছি এই সময়। তাহলে আপনি বলছেন আপনার বিএনপিতে যাওয়া কি একরকম দলীয় সিদ্ধান্ত ছিল? আলোচনার মধ্য দিয়েই সিদ্ধান্ত ছিল। যেহেতু আমার এলাকার বাস্তবতা ভিন্ন ছিল। তাহলে তো সেখানে সে অর্থে আপনি দল ত্যাগ করেননি। বিএনপি আর গণ অধিকার পরিষদ তো এখন জোটে আছে, একসাথে আছে। একসাথে কাজ করছে। মন্ত্রী মানে পরিষদ ওই গঠিত আপনি হয়েছে। বলছেন যে পলিসির কারণে বা আরপিওর কারণে আপনি আরপিওর কারণে সেখানে আমি ধানের শেষ আমি আমি প্রতীকে। হ্যাঁ, আমি গিয়েছি এবং এলাকার বাস্তবতা ভিন্ন রকম ছিল, যেটা নির্বাচনের সময় দেখেছেন। হুম, হুম, যে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি। তারপরেও কিন্তু বিএনপির যারা একটা অংশ তারা সহযোগিতা করে নাই। অন্য প্রতীকে গেলে তো আরেকটা অংশ যারা আমার কিন্তু সাথে ছিল তারাও তো সহযোগিতা কিন্তু করতো না। বিএনপি তো একটা বড় দল। আপনি যখন আপনার ঘোষণাটা দেওয়া হয় দলীয় কার্যালয়ে, আমি দেখেছি যে একপাশে মির্জা ফখরুল ছিলেন, আরেক পাশে সম্ভবত সালাউদ্দিন সাহেব ছিলেন। জি। তো এরকম বড় একটা জায়গা থেকে যখন ঘোষণা দেওয়া হলো, মির্জা ফখরুল বললেন যে রাশেদকে আমরা ওখানে দিচ্ছি, সবাই যেন তাকে হেল্প করে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা কেউই কি আপনাকে এভাবে হেল্প করেনি? আপনার বিরুদ্ধে দেখেছি আমরা কাফন মিছিল হয়েছে, লোকজন মানে কাফনের কাপড় পরে আপনার বিরুদ্ধে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তো এটি কেন করলো? তাহলে কি বিএনপি একটি শৃঙ্খলিত দল নয়? দেখেন, আমার তো আসলে রাজনৈতিক জীবনের শুরু। আমি তো বয়সে তরুণ। এই তরুণ বয়সে তো আমার বেশ অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে নির্বাচনের অভিজ্ঞতা তো ১ম। হুম, হুম, তো সেই জায়গা থেকে আ অনেক কিছু আমাকে শিখতে হয়েছে, বুঝতে হয়েছে। আমি তো আসলে জাতীয় পর্যায়ে রাজনীতি করেছি। হুম, আন্দোলন সংগ্রাম তো ঢাকাতে। হুম, হুম, তো তৃণমূলের বাস্তবতা তো অত্যন্ত কঠিন। এবং এই বাস্তবতা শুধুমাত্র বিএনপির না, এটা বাংলাদেশের বাস্তবতা। ভাইয়ে, ভাইয়ে দ্বন্দ্ব আছে না হুম, হুম, পরিবারে? হুম, হুম, হুম। ঠিক একইভাবে বিএনপি একটি বড় দল। সেখানেও অনেক ধরনের
সমস্যা সংকট আছে। তো এটা তো মানে সবগুলো আসনে হয়নি। এটা কিছু আসনে এ ধরনের ঘটনা ঘটেছে। না, বাংলাদেশের যেখানে মাননীয় তারেক প্রধানমন্ত্রী রহমানের পক্ষ থেকে ঘোষণা আসছে যে রাশেদ উনি সেখানে উনি এটাকে মিনিমাইজ করার চেষ্টা করেছেন। কিন্তু আসলে বিএনপিতে যারা আছে সবাই তো ফেরেশতা না। সবাই তো আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে বা আ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ মেনে রাজনীতি করে না। কিছু মানুষ ব্যক্তি হুম, স্বার্থে রাজনীতি করে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কথা বলেছিলেন যে, "ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ দেশ বড়।" তো আমার এলাকায় যিনি ছিলেন তার কাছে আসলে দলের থেকে ব্যক্তির স্বার্থই বড় ছিল। যে কারণে তিনি মনে করেছিলেন যে, "আমি এখানে এমপি হবই, আমাকে হতেই হবে।"